দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত। বলো হরে বলো হরে বলো হরে বলো হরে বলো হরে বলো হরে। রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই একটানা বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, এই যা যা। যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়। বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে বলে মনে হয় না। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময়ই মুখিয়া ডোমটা এক ছিলেন গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবুটা খুব মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই। শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আর এক ছিলেন গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া, আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অসুবিধাটাতে পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন্দ দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময়ে টেঁসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয়, আর তখন যদি বাসু হালদারকে না পায়, একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি মুখিয়াটাও থাকতো এ সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলহরি হরি বলি হাঁক দিচ্ছে। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন? আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের। এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেননি। চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই। যাই হোক, ওরা বড়লোক, বেশ খরচা টরচা করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুরলির দিকে। বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো।
অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজের টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওরা কেউ এলো না। আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে, আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে। তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডোম টোম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুঁচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বা, যে কোনো মরাই নেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্তে চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করে নিই। ক টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলল। কেউই তার চেনা নয়। এরকম ছোট শহরে বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়া মায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। তবু বাসু হালদার জিজ্ঞেস করল, কি হয়েছিল? কলেরা, হঠাৎ, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আহা! লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল। তারপর 10 টাকার দুখানার নোট এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি ধরে এসছে, চটপট কাজ শুরু করে ফেলুন। বাসু হালদার বলল, ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব। বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কি রে, ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি? একজন বলল, সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি 20 টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও এই তো, সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব বলুন? তা বললে তো চলবে না। রোগী কিসে মরলো সেটা তো লিখতে হবে। বললাম তো, কলেরায়। আপনার মুখের কথায় তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দিয়ে বলল, কেন আর ঝামেলা করবে? খাতায় যা কিছু একটা লিখে দিন না। বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল, ওসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সে এই ঘাটের বড়বাবু। তার একটা মাত্র পেট। সে টাকা পয়সা পরোয়া করে না। তাকে ঘুষ দিতে আসা? বাসু হালদার নিচু হয়ে
মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরা কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল না, কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো। তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। সে দুটো যেন কাঁকড়া পিছে। ছুঁতেও ভয় করল বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহটির ওপরে কম্বলটা টেনে দিল আবার। এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পায়ে সে কত দূরেই বা দৌড়ে যাবে। তাছাড়া পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি থাকতো এই সময়। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশে এখন এর দায়িত্ব নেই। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 1/2 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে? উফ, কি যে করা যায় এখন? ভয় নাই বাসু হালদার কাঁদতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের শব্দে। কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুঁকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। হুস হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই তো কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলাকার তুলে ছুঁড়ে মারতে তবে সে একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আর একবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তেই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশ কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল
মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা। এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি, তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠত না। আর সত্যিই যদি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক, তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করল? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি বড় স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কি জানি, এত বৃষ্টিতে ভিজেছি, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই হাসল বাসু হালদার। এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেওয়ার জন্য এই সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। চুমু খেলে, একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার, সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে। তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গোঁগো শব্দ করতে লাগলো। অবিলম্বেই অজ্ঞান হয়ে গেল সে। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতননাগ, সোনাবাড়ির রতননাগ খুন করেছে। পুলিশ রতননাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়।